বই টকঝাল গল্প, লেখক নুরুজ্জামান, উৎসর্গ জনক ও জননী, আমি শুধু ঋণী। প্রেসিডেন্ট দেখা। গাজীপুর তখনও গ্রাম। বাবা বিএমটেফ ফ্যাক্টরিতে কাজ করেন, সে সুবাদে আমরা বিএমটেফ ফ্যাক্টরির দালানে থাকার সুযোগ পাই। টিভি দেখার জন্য আমরা জানি হুসেন মোহাম্মদ এরশাদ আমাদের প্রেসিডেন্ট, কিন্তু আমার মতো প্রাইমারিতে পড়া একটা ছেলের জন্য রাজনীতি, রাষ্ট্রপতি, রাষ্ট্র এসব নিয়ে চিন্তা করার কোনো প্রশ্নই ওঠে না। আমি বরং আমার বন্ধুদের সাথে স্কুল ফাঁকি দেই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর অপু দুর্গার ছেলে মানুষই জীবন, তা আমাকে হাতছানি দেয়। তাদের মতো প্রকৃতি দেখা, ট্রেন দেখা, বিস্মিত হওয়ার মতো বিষয়গুলো আমায়ও মোহাচ্ছন্ন করেছিল। আর তাই তো পাশের গ্রাম চাপুলিয়া, পাজুলিয়ায় ঘুরে ঘুরে রেল লাইন দেখা, বেতফল খাওয়া, বড়ই খাওয়া, রোদে ঘুরে গ্রামের কারো বাড়ির মাটির কলসের ঠান্ডা পানি খেয়ে কলোনিতে ফিরে আসার মজাতে মজেছিলাম। তখন বিএমটেফ কলোনিতে পানি, গ্যাস, বিদ্যুৎ এর অভাব নেই। বাসায় এসে ঝর্ণা ছেড়ে গোসল করে মায়ের হাতের রান্না করা খাবার খেয়ে শুয়ে ঘুম দিতেও দারুণ মজা হতো। একদিন ক্লাসে স্যাররা বললেন, বিএমটেফ ফ্যাক্টরিতে প্রেসিডেন্ট আসবেন, যারা যেতে চাও তারা আগামীকাল অবশ্যই স্কুল ড্রেস পরে আসবে। আমি তো খুব আগ্রহী হয়ে উঠি, কেননা টিভিতে দেখা সে মানুষটা আমাদের এখানে আসবে, তাকে সামনের থেকে দেখতে পারা যাবে। আমি পরদিন স্কুল ড্রেস পরে স্কুলে যাই এবং স্যারদের কথা মতো তাদের সাথে গিয়ে বিএমটেফ ফ্যাক্টরিতে রাস্তার পাশে আমরা লাইন ধরে দাঁড়াই। আমাদের সবার হাতে ডালাতে করে কিছু ফুলের পাপড়ি তুলে দেওয়া হয় এবং আমাদের শিখিয়ে দেওয়া হয়, প্রেসিডেন্ট আমাদের সামনে দিয়ে যখন যাবে তখন আমরা যেন ফুলের পাপড়ি তার বুক, পায়ে ছিটিয়ে দেই, ভুলেও যেন আমরা তার মুখে না মারি। আমরা তো উত্তেজনা এক একজন লাল হয়ে গেছি। এই দেশটা যিনি চালনা করছেন সে আমাদের সামনে দিয়ে হেঁটে যাবে, আমরা তাকে শুভেচ্ছা জানাবো, ভাবতেই গা শিউরে ওঠে। এর মধ্যেই খবর চলে এলো যে প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে এসে নেমেছেন। সে দৃশ্যটা না দেখার বেদনা বুকে বাজল। আহারে, না জানি কত সুন্দর একটা হেলিকপ্টার দেখা হলো না। আমরা ফিসফাস করতে করতেই দেখি প্রেসিডেন্ট আমাদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। আমরা ফুলের পাপড়িগুলো তার দিকে ছুঁড়ে ছুঁড়ে দিলাম। তিনি এতটাই লম্বা যে আমরা বড় জোর তার কোমর, বুক পর্যন্ত পাপড়িগুলো তুলতে পারলাম। তার মুখ অস্ট্রেলিয়ান আপেলের মতো হলুদাভ, লাল, সুন্দর। আমরা তার দৃঢ় হেঁটে যাওয়া বিস্ময়ের সাথে দেখলাম। এরকমটা শুধু বিদেশি সিনেমাতেই দেখতে পাওয়া যায়। এরকম পরিপাটি রাষ্ট্রনায়ক দেখে আমরা পুলকিত হলাম। পরে আমাদের স্যাররা আমাদের স্কুলে নিয়ে আসেন। রাজনীতি বিষয়ে কেউ যদি প্রশ্ন তুলতে চান তাহলে বলবো, এক বালকের চোখে রাষ্ট্রপতি দেখার বিস্ময়ের সাথে অন্য কিছুই সেদিন কাজ করেনি। আর হ্যাঁ, জুলিয়াস সিজার ব্রুটাস যদি রাজনীতিতে বারবার ফিরে আসে তাহলে তো একজন বালকের কিছুই করার ছিল না। চাকরি। কাঠখোট্টা মার্কা চেহারার লোক আমি। এতগুলো ক্লাসে পড়ালেখা করলাম, কোনো নারী পাত্তাই দিল না। আমার পছন্দের খেলা ফুটবল। সবাই যখন ক্রিকেট নিয়ে মজে আছে তখন নিজে ফুটবল খেলি, ফুটবলের খবরাখবর রাখি। বন্ধুরা এজন্য অবশ্য অনেক হাসাহাসি করে। সরকারি কলেজ থেকে মাস্টার্স শেষ করে বেকার। আজ দুপুর 3টায় বনানীতে একটা অফিসে ইন্টারভিউ। রেল স্টেশনে হাঁটাহাঁটি করছি, ট্রেনে করে বনানীতে যাব। সুবিধা একটা, টিকিট না কেটে ফ্রি যাওয়া যাবে। টিটি ধরলে বলবো, মামা ছাত্র। হঠাৎ দেখি একটা জটলার লোক হইচই করে এদিক সেদিক সরে যাচ্ছে।
একটা সাপ ফনা তুলছে, আবার সামনের দিকে আসছে। আমার সামনে দাঁড়িয়ে থাকা একটা মেয়ে আমার হাত ধরলো, ভয় পাওয়া গলায় বলল, বাঁচান। সাপটা আমার কাছে আসতেই ফুটবলের মতো একটা কিক করলাম। ময়মনসিংহগামী ট্রেনের নিচে পড়ে কয়েক খণ্ড হয়ে মারা গেল। আমার কাণ্ডটা কেউ ভালো করে খেয়াল করে নাই। আমি তাকে বলি, কি হলো, এত ভয় পাচ্ছ কেন? মেয়েটা বলল, সাপ। আমি বলি, আরে না, ওইটা তো ট্রেনের নিচে চলে গেছে। এরপর মেয়েটা আমাকে জটলার কাছে নিয়ে গেলে জানলাম সাপুরে চা খেতে যাওয়ায় তার সহকারী ছেলে আসর জমানোর জন্য একটা সাপ বাক্স থেকে বাহির করে। সাপটা ছিল নতুন শিকার। নিয়ন্ত্রণ না করতে পারায় সাপটা পালানোর চেষ্টা করে ট্রেনের নিচে পড়ে মরে। এজন্য সাপুরে এসে তার সহকারীকে বকাঝকা দেয়। মেয়েটা আমাদের এলাকাতেই থাকে, কখনো কথা হয় নাই। রেল স্টেশনে দুইজন একসাথে চা খেয়ে পরিচিত হলাম। আশ্চর্যের বিষয়, একই অফিসে দুজনের ইন্টারভিউ। ট্রেনে ভাড়া ছাড়া একসাথে বনানী গেলাম, ইন্টারভিউ দিয়ে একসাথে ফিরে এলাম। সে অনেক কৃতজ্ঞ চিত্তে আমাকে বিকালে পুরি চা খাওয়ালো। সে আমাদের কলেজে মাস্টার্সে পড়ে। মোবাইলে দুজনের প্রায়ই কথা হয়, তাদের বাসায় যাওয়ার কথাও বলে, কিন্তু আমি যাই না। সুন্দরী মেয়েদের নাকি লোকে অগ্রাহ্য করতে পারে না। আমি না থাকলে তার পক্ষে ভিড়ের ট্রেনে যাওয়া হতো না। আমি লোক সরিয়ে দিয়ে তাকে হাত ধরে টেনে ট্রেনে তুলেছিলাম, অফিস চিনিয়ে দিয়েছিলাম। এখন মনে হয় সেদিন পাত্তা দিয়ে বনানী নিয়ে গিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলাম। কেননা হিসাবরক্ষক পদে চাকরিটা আমার নয়, তার হয়েছে। এ পরাজয়টার জন্য আমাদের ভালোবাসাটা হতে হতেও হলো না। তার ফোন এলে চাকরি না হওয়ার কারণ হিসাবে তার জন্য সাপ মারা পাপবোধটাই মনে আসে। জাম্বুরা। কারখানার প্রধান গেট পার হলেও ভেতরে আর একটা গেট পড়ে। সেই গেটের পূর্ব পাশে একটা জাম্বুরা গাছ কেহ একজন লাগিয়েছিল। যত্নের অভাবে আর তীব্র দাবদাহে গাছটা শুকিয়ে গিয়েছিল। পাতা বা সবুজের চিহ্ন মাত্রও ছিল না। একদিন কাজ শেষে কারখানা থেকে বাহির হলাম, দেখি মরা গাছে একজন সহকারী ম্যানেজার পানি দিচ্ছে। তার বসার স্থানটা গেটের পশ্চিম পাশে। সে তার চেয়ার থেকে বড় বড় দুটো জানালা দিয়ে গাছটাকে দেখত। গাছটা মরে যাচ্ছে, এর ব্যথা তাকে হয়তো স্পর্শ করেছিল। সে নিয়মিত পানি দেওয়া শুরু করেছিল, সেই সাথে গোড়ায় কিছু গোবরও দিয়েছিল। একদিন আমি তাকে পানি দিতে দেখে প্রশ্ন করেছিলাম, কি করেন বস? তিনি আমাকে বলেছিলেন, মরা গাছে জীবন আনি, দেখবেন একদিন গাছটাতে অনেক জাম্বুরা ধরবে। সেদিন আমি হেসে চলে গিয়েছিলাম। তবে এর কিছুদিন পর দেখেছিলাম সত্যি সত্যি গাছটাতে কয়েকটা জাম্বুরা সবুজ পাতা গজিয়েছে। সে নিয়মিত সকাল বিকাল পানি দিয়ে যাচ্ছিল। পানি দেওয়ার সময় তার সাথে দেখা হয়ে গেলে সে হাসতো আর খুশিতে বলতো, দেখবেন এতে অনেক অনেক জাম্বুরা ধরবে। আমি প্রত্যুত্তরে প্রবাদ বাক্য বলতাম, যত্ন করলে রত্ন মিলে। আরও অনেক দিন পরে দেখেছিলাম একটা জাম্বুরা ধরেছে। তাকে পানি দিতে দেখে বলেছিলাম, বস আপনি তো মরা গাছে সত্যি সত্যি ফুল ফল ধরিয়েছেন। সে খুব খুশি হয়েছিল, বলেছিল অনেক ফুল ধরেছিল, ঝরে গেছে, আগামী তো অনেক জাম্বুরা ধরবে। মানুষ সহ সব কিছুরই উত্থান পতন থাকে। আমি যে কারখানায় কাজ করি সে কারখানার ব্যবসারও অবস্থাও খারাপ হতে থাকে। শ্রমিক কর্মচারীদের মাসিক বেতন অনিয়মিত হতে থাকে। আমরা সবাই সমস্যায় পড়ে যাই। বিশাল দেহের সহকারী ম্যানেজার সাহেবও সবার মতো সমস্যায় পড়ে যান। গ্রামের বাড়িতে তার বউ ছেলে মেয়ে থাকে। ছেলে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সংসারে টাকা দেওয়া, শহরের মেসে নিজের খরচ চালানো তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায়। যদিও তার আত্মীয়রা ভালো সহযোগিতা করে বলে, কিন্তু তাদেরও তো সীমাবদ্ধতা আছে। তার হাই ব্লাড প্রেশারের জন্য ঘুমের ঔষধ খেত। তাই হতো নিজ চেয়ারে প্রায়ই বসে ঘুমাতো।
আর ঘর ঘর করে নাক ডাকত। আমরা কেহ কয়েকবার করে ডাকলে তারপর জাগ্রত হতো। 2 শিফটে তার কাজ চলতো বলে মাঝে মাঝে নাইটেও কাজ করত। তাই হয়তো চেয়ারে ঘুমানোটা তার অভ্যাসে পরিণত হয়েছিল। সেখানে অনেক মশা ছিল। মশার কামড়েই হয়তো সে প্রায় অসুস্থ হয়ে যেত। অসুস্থতার কথা বলে ছুটিও নিত, কিন্তু সে হাসপাতালে ভর্তি না হয়ে গ্রামের বাড়ি চলে যেত। একদিকে মশার কামড়, অন্যদিকে আর্থিক অনটন। সে হাই প্রেশার নিয়ে স্ট্রোক করে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু আর্থিক অনটন চিকিৎসার অন্তরায় হয়ে দাঁড়ায়। আয়ু নেই বলে সে মারা যায়। লোকটা ছেলের পরীক্ষার জন্য কয়েকদিন বাড়িতে গিয়ে ছেলের সাথে থেকেছিল। তার কোনো চেষ্টাই ব্যর্থ হয় নাই। কারখানার উৎপাদনেও সে ভালো করত। তার তত্ত্বাবধানে ভালোই কাজ চলত। তার তত্ত্বাবধানে তার ছেলে এসএসসি পরীক্ষা দিয়েছিল। তার মৃত্যুর পর ফল প্রকাশ হলে জানা যায় ছেলেও ভালোভাবে পাশ করেছে, এবং কারখানার জাম্বুরা গাছটা এবছর অনেক জাম্বুরায় ধরেছে। অনেক দিন হয় কারখানার জানালা দুটো ইট দিয়ে বন্ধ করা। গাছটাও সেই সহকারী ম্যানেজারকে আর জানালা দিয়ে ডালা নাড়িয়ে ডাকবে না। কে যেন সেদিন বলছিল, একটা মরা গাছকে জীবন্ত করে নিজেই মরে গেলেন। তার মৃত্যুর পরও তার কারখানার সহকারী লোকজন গাছটাতে পানি দেয়, গাছটা যেন মরে না যায়। ফলবতী গাছটার দিকে তাকালে বুঝতে পারি একটা প্রায় মরা গাছও মানুষের যত্নে বাঁচে। নিষ্ঠুর। শীত রাত, কাঁথা মুড়ে খাটে বসে আছি, পাশে মা শুয়ে। হঠাৎ তিনি আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, নাক ডাকে কে? আমি বলি, ওর বন্ধুরা পাশের রুমে শুয়ে আছে, এখনো যায় নাই। মা উঠে উকি দিয়ে দেখেন দরজার ওপাশে বারান্দায় লাশ হয়ে পড়ে আছে ছেলে। কষ্টের দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে তিনি বলেন, নিষ্ঠুর। আমার চোখে পানি আসে। আমি বলি, এসব বলে না মা, মৃতের সৎকারের জন্য বন্ধু লাগে। আমার তো বন্ধু নেই। আমার লাশটা আরজালি মাতব্বরের মতো হাসপাতালে দিয়ে যেতে হবে। পাশের রুমে জোরে জোরে নাক ডাকার শব্দ, মায়ের দীর্ঘশ্বাস আর চোখে পানি। তিনি আবারও বললেন, নিষ্ঠুর। অসহায়। সকালে বাসা থেকে বাইর হয়ে অফিসে যাচ্ছি, 7:30টার মতো হবে। রাস্তা পার হচ্ছি, দেখি একটা বাস স্কুল যাত্রী নিয়ে জোরে হর্ন বাজিয়ে আমার পেছন পেছন পার হলো। মনে পড়ল গত শুক্রবার বইমেলা থেকে পরিবহনে আসার পথে ধানমন্ডির দিকে এক ছেলে একটা পোস্টার হাতে দাঁড়িয়ে ড্রাইভারদের দৃষ্টি আকর্ষণ করছিল। পোস্টারে লেখা ছিল, হুদাই হর্ন বাজায় ভুদাই। আজ স্কুল যাত্রী বহন করা বড় বাসটার কাণ্ড দেখে সে কথাটাই মনে পড়ল। সারা বাংলাদেশে যদি কথাটা ছড়িয়ে দেওয়া যেত তাহলে মনে হয় ভালো হতো। বাসা থেকে বের হয়ে বিআইডিসি রোড বাজারের সামনে দাঁড়িয়ে আছি। 3 সড়ক গার্মেন্টসে যাব। দেখি একটা মাইক্রোবাস। ড্রাইভারের সামনের গ্লাসের সাথে লেখা প্লাকার্ডে এলাকার সবচেয়ে জনপ্রিয় কলেজের নাম। বোঝা যায় এটি কলেজ মাইক্রোবাস। এখন ফাঁকা, তাই ভাড়ার লোকাল যাত্রী তোলার চেষ্টা। দেখি তিনি সড়কের এক যাত্রী গাড়িতে উঠে যায়। এরকম গাড়ি কখনো কখনো সুযোগ পেলে কিছু টাকা ফাও কামিয়ে নেয়, যাত্রীদেরও সুবিধা হয়। আমি প্রতিদিনের মতো অটোতেই উঠি, কেননা বাসের ভাড়া আর অটোর ভাড়া সমানই। আর অটো অনেক থাকায় রাস্তায় দাঁড়ালেই অটো পাওয়া যায়। আমি অটো চালককে প্রশ্ন করি, 3 সড়ক যাবেন তো? তিনি বলেন, যাত্রী পেলে যাব। আরও একজন যাত্রী উঠলে সামনে থেকে তুলবে বলে সে অটো চালু করে। অটো কিছু দূরে মতলব ট্রেনিং সেন্টারের উল্টো পাশে তখন সেই মাইক্রোবাসটা অটোর সামনে গিয়ে দাঁড়ায়। অটো চালক ডাকে 3 সড়ক, মাইক্রো চালকও ডাকে 3 সড়ক। অটোতে একজন উঠে, মাইক্রোতে 2 জন ওঠে। অটো মাইক্রোর জন্য সামনে যেতে পারে না। আমি মাইক্রো চালককে বলি, কলেজের গাড়িতে লোক নিচ্ছেন কেন?
সেই লোক আমাকে একটা ঝাড়ি মেরে বরিশালের আঞ্চলিক ভাষার টানে বলে, লোক তুললে কি হইছে? আমি চালকের চেহারা দেখার চেষ্টা করি, চিনি না, না চেনাটাই স্বাভাবিক, কেননা আমি এলাকায় ঘোরাঘুরি করি না। তবে হাসি পায় মানুষের লোভ দেখে। শত শত অটো এই রোডে চলে, অটোই লোক পায় না, আর তার কত লোভ। বেতন তো পাই, আবার ফাও খেপ মারে, গাছেরটাও খায় আবার তলারটাও কুড়ায়। সেই অটোর মতোই আস্তে আস্তে চালায় এবং রাস্তা থেকে লোক তুলতে থাকে। আমরা তার পেছন পেছন যাই। 3 অটোর লোক সে 1 মাইক্রোতেই তুলে নেয়। আমাকে সহ 3 জনকে নিয়েই অটোকে সন্তুষ্ট থাকতে হয়, এবং অন্যরা পথেই নেমে যাওয়ায় অটো চালক শিববাড়ি রোড পর্যন্ত শুধু আমাকেই নিয়ে আসে এবং করুণ সুরে বলে, ভাই দেখলেনই তো, লোক পাইলাম না। আমি তাকে ভাড়া দিয়ে অন্য অটোতে 3 সড়ক যাই এবং বড়র কাছে ছোট যে অসহায় তা বুঝতে পারি। টক ঝাল। 13 ফেব্রুয়ারির বৃহস্পতিবার, আগামীকাল শুক্রবার, 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। অফিস ক্যান্টিন থেকে দুপুরের খাবার খেয়ে অফিসে এসে দেখি কেউ নাই। আমি ফেসবুক খুলি, অল টাইম থেকে ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্প চাওয়া হয়েছে। মনে পড়ে গেল আজ থেকে অনেক বছর আগে মৌচাকে ঢিলের লেখক পাঠক সম্মেলনে গিয়েছিলাম 13 ফেব্রুয়ারি। সেখানে একজন লেখকের সাথে পরিচয় হয়, কথা হয়। তিনি এলিফ্যান্ট রোডে কম্পিউটার বিক্রি করেন। কথা প্রসঙ্গে তিনি জানতে চান আমার সাথে বর্তমানে কোনো নারীর ভালোবাসাবাসি চলছে কিনা। বলি, আমার সাথে বর্তমানে কোনো নারীর ভালোবাসাবাসি না, নেই। তিনি আমাকে ঝলক নামে একটা নারীর মোবাইল নাম্বার দেয়, বলে একে পোষ মানাতে পারলে আপনার কপাল খুলে যাবে। তার কথাগুলো কেমন হাস্যকর মনে হয়, কিন্তু তার কাছ থেকে আমি মোবাইল নাম্বারটা নেই। সেদিন একটা ফাঁকে রিং করি, ঝলক মোবাইল ধরে। তাকে কল করার সমস্ত ঘটনা বলি, শুধু ভালোবাসার কথায় জায়গায় বন্ধুত্ব করতে চাই জানাই। সে খুব মজা পায়। কথা প্রসঙ্গে যখন কম্পিউটার বিক্রেতা ভাইয়ের কথা বলি তখন সে বাজে বকা দিতে থাকে। সুন্দর কণ্ঠে কুৎসিত বকা শুনে মোবাইলের সুইচ বন্ধ করে দেই। কিছুক্ষণ পরে কম্পিউটার বিক্রেতা ভাইকে যখন ঝলকের মোবাইলে বকা দেওয়ার কথা বলি, সে হাসে, বলে আবারও ফোন দিবেন, পোষ মানাতে পারলে গান শোনাবে। পরদিন 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস। আমি পরদিন আবার ফোন দিই, আবারও সুন্দর কণ্ঠে আজে বাজে বকা শুনতে হয়। বুঝতে পারি সে আমার নাম্বার চিনতে পারছে। সেদিনও সম্মেলন ছিল। সে ভাইকে সব বলি, সে হাসে, বলে কথা যখন বলছে কথা চালিয়ে যান, হয়ে যাবে। আমি কিছুদিন ফোন করি না, কান ঝালাপালা করা সেসব বকা ভোলা কঠিন। কিছুদিন পরে ঝলক ফোন করে, কথা বলে, গান শোনায়। আমি করলে প্রায়ই বকাবকি করে, তবে গানও শোনায়। একদিন বাসায় মোবাইল রেখে আমি বাজারে গিয়েছিলাম। আম্মা মোবাইল কল ধরে, তাকেও গান শোনায় ঝলক, আরও কিছু বলেছে। আম্মার কাছ থেকে ঘটনা শুনে লজ্জায় রাগে আমি যোগাযোগ বন্ধ করে দেই। বকাবকি আর গান দুটো একসাথে আমার কাছে ভালো লাগে না। এখন মনে হয় বন্ধুত্বটা রাখলে মাঝে মাঝে গান শোনা যেত। গোলাপের সাথেও তো কিছু কাঁটা থাকেই। ফ্রি। 16 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস। সকালে ঘুম থেকে উঠে সাদা টি শার্টের উপর হলুদ টি শার্ট জাতীয় হিমোৎসব 2018 হিমো পরিবহন ফ্রি দিয়েছিল। ট্রাউজার, মাথায় টুপি পরে বাহির হই। জয়দেবপুর রাজবাড়ির মাঠে হিমো পরিবহন গাজীপুরের সদস্যরা অনেকেই চলে এসেছে। তাদের সাথে ব্যানার লাগানো, পাশের স্কুল থেকে হাই ও লো বেঞ্চ নিয়ে এসে মাঠে বসাই। হেল্পাররা চাঁদা দিয়ে আজ দুপুর 1টা পর্যন্ত কয়েকশো লোকের রক্তের গ্রুপ নির্ণয়ের কাজ করি। অনেক বাচ্চা সুই ফুটানোর ব্যথা ফ্রি চকলেট খেয়ে ভুলে যায়। কেউ কেউ টাকা দিতে চায়, আমরা নেই না। সাধারণ একটা সেবার মাধ্যমে
অনেক লোকের ফ্রি হাসি মুখ দেখে ভালো লাগে। মুক্তি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশ ভূমি। সুকান্ত ভট্টাচার্য এর কবিতা অনুভবের মতো বর্তমানের আমাদের বাংলাদেশ রাষ্ট্র নয়। 52 থেকে 71 এই সময়কালের মধ্যে বাঙালিরা স্বাধীন করেছেন ভাষা এবং দেশ। এর পরবর্তী সময়ে আমরা দেখি স্বাধীন ভাষা এবং রাষ্ট্র পেলেও কুসংস্কার, দুর্নীতি, সন্ত্রাস, শ্রেণীগত বিশাল বৈষম্য, শিক্ষার বৈসাদৃশ্য, মাদক, চোরাচালান, পরিবেশ দূষণ, ইতিহাস দূষণ, হাজারো প্রতিবন্ধকতা। মুক্তিকামী দেশ প্রেমিকদের উদ্বুদ্ধ হতে হবে সেই সব প্রতিবন্ধকতা থেকে মুক্তির জন্য। তাই তো অভিযাত্রীদের 26শে মার্চ 2019 স্বাধীনতা দিবস উদযাপন, 52 থেকে 71 স্বাধীনতার পথরেখায় পদযাত্রা। মুক্তিযোদ্ধাদের কষ্ট, ত্যাগ ও স্বপ্নগুলো যেন হারিয়ে না যায়, তাই তো আমরা ভোর 6টায় মিলিত হই কেন্দ্রীয় শহীদ মিনারে। গায়ে লাল সবুজের পতাকার ছবির টি-শার্ট পরে আমরা রেওয়াজি ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে জাতীয় সঙ্গীত গেয়ে দেশাত্মবোধক গান গাইতে গাইতে বেগ ভাইয়ের তত্ত্বাবধানে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে প্রথমেই প্রবেশ করি জগন্নাথ হলে 25শে মার্চ কালো রাতে গণহত্যার স্বাক্ষর বহন করা শহীদের স্মৃতিসৌধে। এখানে আমাদের সাথে যুক্ত হন লেখক শিক্ষক জাফর ইকবাল স্যার। কিছুটা সময় কাটিয়ে আমরা চলা শুরু করি ঢাকার পিচ ঢালা রাস্তা দিয়ে। আমরা রাজপথ দিয়ে হাঁটতে হাঁটতে ধানমন্ডি 32 হয়ে পৌঁছে যাই মুক্তিযুদ্ধ জাদুঘরে। সেখানে পরোটা, সবজি, ভাজি দিয়ে নাস্তা করে তক্ষশিলার দৃষ্টিনন্দন সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা বাঙালি উপভোগ করি। এখানে আমাদের সাথে যুক্ত হন অভিনয়শিল্পী সারা জাকের। আমরা সূর্যের তাপকে অগ্রাহ্য করে হাঁটতে হাঁটতে পৌঁছে যাই জল্লাদখানা বৌদ্ধভূমিতে। এখানে এসে আমরা রুদ্ধশ্বাসে ঘুরে ঘুরে দেখি আর শিউরে উঠি। কিন্তু আমাদের যেতে হবে সাভার জাতীয় স্মৃতিসৌধে, তাই আবারও হাঁটতে হাঁটতে বোটানিক্যাল গার্ডেনে প্রবেশ করি সবুজের সমারোহে। দেহ মন প্রফুল্ল হয়ে ওঠে। কে জানে, একজন বলে আমাদের সর্বকনিষ্ঠ প্রথম শ্রেণীতে পড়ুয়া আছে, কিন্তু আরেকজন দেখায় বাবার কোলে যে কথা বলতে পারে না, এতই ছোট সেও অভিযাত্রীদের টি-শার্ট পরে আমাদের সাথে চলছে। এরপর আমরা চটবাড়ি ঘাট থেকে সাদুল্লাপুর ঘাট নৌকায় চলে যাই। এখন আর ঢাকা শহরের পিচ ঢালা রাস্তার তেতো গরম নেই। সবুজের সমারোহ, সেই গোলাপ বাগান দেখা, আখড়ান স্কুলে দুপুরের খাবার, মুরগি, সবজি, ডাল ভাত পেট ভরে খেয়ে লেখক শিক্ষক জাফর ইকবাল স্যার এর সাথে গ্রুপ ছবি তুলে আবারও হাঁটা। প্রত্যেক বছরের মতো সাভার ডেইরি ফার্ম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে সাভার জাতীয় স্মৃতিসৌধে পৌঁছে যাওয়া। শপথ নেয়া সমৃদ্ধ সাংস্কৃতিক সৌধ, অর্থনৈতিক উন্নয়নের সৌধ, সম্প্রীতির সৌধ আর জাতির নবজাগরণের সৌধ নির্মাণের। আমাদের এসব মুক্তির জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। তাই তো 32 মাইল রাস্তা 6টা 15 শুরু করে 6টা 30 সন্ধে 12 ঘন্টায় শেষ করে দেহ ক্লান্ত হলো। স্মৃতিসৌধের শীর্ষ চূড়াটা আমাদের মনকে আরও অনেক বেশি হাঁটার মনোবল যোগায়। মনে পড়ে জীবনানন্দ দাশের কবিতা, বনলতা সেন। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। অভিযাত্রীদের হাঁটা মানুষের, সমাজের, দেশের সকল বৈষম্য থেকে মুক্তির জন্য চলবে। গতিতে জীবন। এবার ফেসবুকে অভিযাত্রীদের নোটিশ ছিল অনেক গোছানো, সুন্দর। 26শে মার্চ 2018 স্বাধীনতা দিবস উদযাপন, শোক থেকে শক্তি, অদম্য পদযাত্রা এর নিবন্ধনের কাজ পার্সোনাল বিকাশ করে অনলাইনে করি। 25 মার্চ সন্ধ্যায় ব্যাগ গুছিয়ে প্রয়োজনীয় কেনাকাটা করে রাখি। মোবাইলের ডাকে 3টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সন্ধ্যায় কেনা
ব্রেড ডিম দিয়ে নাস্তা করে রাত 4টার মধ্যেই বাসা থেকে বের হই। 6টার আগেই শহীদ মিনারে পৌঁছে যাই। কিছুক্ষণের মধ্যেই সবাই জাতীয় সঙ্গীত গেয়ে চলা শুরু করি। কবির ভাষায়, পরিচয় আমরা বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের। সেই গর্বিত ইতিহাসকে বুকে নিয়ে দেশাত্মবোধক গান গাইতে গাইতে আমরা প্রবেশ করি জগন্নাথ হলের রাস্তায় এবং 1971 সালের 26শে মার্চের প্রতীকী লাশগুলো দেখে শিউরে উঠি। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে আমরা চলতে থাকি। পথেই একটা হোটেল থেকে নাস্তা করি। চলতে চলতে ইতিহাসের বিভিন্ন বিষয় অবহিত হতে হতে প্রবেশ করি মুক্তিযোদ্ধা কমল সিদ্দিকীর বাসায়। সেখানে পানি পান করে ও ভারতেশ্বরী হোমস স্কুলের ছাত্রীদের গান শুনে আমরা চলে আসি মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে। সেখানে ছায়ানটের গায়কদের গান শুনে আবার চলি। চলতে চলতে পৌঁছে যাই দুঃখ জাগানিয়া বৌদ্ধভূমিতে। সেখানে তক্ষশিলা স্কুলের ছাত্রছাত্রীদের গানের সাথে নাচ আমাদের দেশাত্মবোধকে জাগ্রত করে। কবির ভাষায়, গতিতে জীবন মম স্থিতিতে মরণ, হাজার হাজার বছর বাঙালির পদযাত্রা এই পৃথিবীর বুকে চলছে। 1952-তে ভাষার জন্য রক্ত দিয়ে বাংলা ভাষাকে রক্ষার জন্য যে পদযাত্রা, তা আমাদের 1971-এ এসে স্বাধীনতার জন্য যুদ্ধ করে জীবন দিয়ে বাংলাদেশ রাষ্ট্রের পদযাত্রা বিশ্বের বুকে। বাংলাদেশের সাথে অভিযাত্রীরা 26শে মার্চে অদম্য পদযাত্রা করে বাঙালিদের যে চলা তাকেই বেগবান করে। আর অভিযাত্রীদের নেতৃত্ব যখন আজ বেগ ভাইয়ের হাতে, তিনি আমাদের ঠিকই নিয়ে যান বুদ্ধিজীবী স্মৃতিসৌধ হয়ে দিয়াবাড়ি ঘাট দিয়ে সাদুল্লাপুর ঘাট। সেখান থেকে দুপুরের খাবারের জন্য আমরা আকরানি স্কুলে চলে যাই। দুপুরের ভাত খেয়ে যখন সবাই ক্লান্ত, তখন নূর ভাই বলে দিলেন আমাদের সাধারণভাবে হাঁটতে অনেক সময় প্রায় 8 ঘন্টা লাগবে জাতীয় স্মৃতিসৌধ পৌঁছতে। এমন সময় বেগ ভাই সোহাগ ভাইয়ের সাথে হাঁটার নির্দেশ দেন। দেখা গেল সবাই হাঁটা শুরু করে চল চল চল। পথে বাদাম, জিলাপি, বড়ই, চকলেট, কমলা ছিল ক্লান্তি ভোলানো ঔষধ। পথে বৃষ্টি নামে, আমাদের গরম ও ক্লান্তি দূর হয়। সবাই খোদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে। অদম্য পদযাত্রীরা ডেইরি ফার্ম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিয়ে ইতিহাসকে ও সুন্দর প্রকৃতিকে দেখে দেখে পৌঁছে যায় জাতীয় স্মৃতিসৌধে। বেগ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে শপথ করি জাতির নবজাগরণের সৌধ নির্মাণের। অভিযাত্রীদের সাথে পা মিলিয়ে আমি অল্প একটু হেঁটে ক্লান্ত হয়ে যাই। অভিযাত্রীদের অদম্য পদযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার চিন্তা শুনে প্রথমেই বাতিল করে দিই। কিন্তু প্রতিদিন অভিযাত্রীদের ফেসবুকে নোটিশ দেখে দেখে আগ্রহ জাগলো। আর তখন আমি বিশ্ব সাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির শিবরাম চক্রবর্তীর বাড়ি থেকে পালিয়ে বইটি পড়ছি। এটি আমাকে বেশ করে উৎসাহ দিল অদম্য পদযাত্রায় অংশ নিতে। নায়ক কাঞ্চন বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল কলকাতায়। শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম ঢাকা যাওয়ার। অভিযাত্রীদের অদম্য পদযাত্রায় অংশ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার কম্পিউটারে প্রাক নিবন্ধন করলাম, বিকাশে খরচের টাকা পাঠালাম। 25শে মার্চ রাতে মোবাইলে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম। অ্যালার্মের শব্দে 3টায় ঘুম থেকে উঠি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে ফ্রেশ হই। এত রাতে অন্যদের বিরক্ত না করে রান্নাঘরে নিজেই নাস্তা তৈরি করলাম। আটা, চিনি, লবণ, ডিম, পানি দিয়ে পেস্ট তৈরি করি। ফ্রাই প্যানে তেল দিয়ে গরম করে পেস্ট ঢেলে ছড়িয়ে একটা রুটি তৈরি করি। গরম গরম খেয়ে আম্মাকে ডেকে তুলি, বলি আমি ভ্রমণে যাচ্ছি, দরজাটা ভেতর থেকে বন্ধ করেন। তিনি আমার দিকে অবাক হয়ে তাকিয়ে থেকে বলেন, জুতা পরে যা, গতকাল বৃষ্টি হয়েছিল তাই স্পন্সের স্যান্ডেলই ভালো বলে আমি দরজা দিয়ে বাইরে চলে যাই। আমি তখন শিবরামের কাঞ্চন, যেন বাড়ি থেকে পালিয়ে ভ্রমণ করতে পারলেই আনন্দ পাব। রাতেও কিছু গাড়ি চলে, আমি ঠিকই গাজীপুর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছেই 6টা বাজার কিছু আগে। সোহাগ ভাই পোলো শার্ট ব্যাজ দিলে তা পরিধান করি।
বিশিষ্ট ব্যক্তি অভিযাত্রীরা সবাই একে একে আসতে থাকে। কিছুক্ষণ পর দেখি রেওয়াজ ভাই তার গানের বাদ্যযন্ত্র নিয়ে আসে, দেখে খুব ভালো লাগে। তাকে বলি, আপনার গান শোনা যাবে? তিনি হেসে বলেন, যতক্ষণ চার্জ থাকে শোনাবো। রেওয়াজ ভাইয়ের সাথে পরিচয় বিশ্ব সাহিত্য কেন্দ্রের পাঠচক্রে। সেখানে তার অনেক গান শুনেছি। হুমায়ুন আহমেদের শ্যামল ছায়া ছবিতে একটা মুক্তিযোদ্ধা দল থাকে যারা গান গাইতে গাইতে চলে, যুদ্ধ করে। আমরা যুদ্ধ করি নাই, তবে রেওয়াজ ভাইয়ের গান শুনে শুনে ও কণ্ঠ মিলিয়ে হেঁটে হেঁটে ঠিকই পৌঁছে যায় রায়ের বাজার বদ্ধভূমি হয়ে বসিলা ব্রিজে। সকালে শুরুটাও হয়েছিল রেওয়াজ ভাইয়ের কণ্ঠের সাথে জাতীয় সঙ্গীত দিয়ে। তুরাগ নদীতে নৌকা ভাড়া করা ছিল। নৌকায় উঠে ক্লান্তি আর পায়ের ব্যথা অনুভব করি। নাস্তা করে নৌকায় পা ছড়িয়ে বসে যেতে যেতে আবার চাঙা হয়ে উঠি। সাদুল্লাপুরে নেমে গ্রামের মিঠে পথে পথে হাঁটা আর কৌতূহলী মানুষ দেখা। পূর্ব ব্যবস্থা অনুযায়ী স্কুলে বসে সবাই দুপুরের ভাত খেয়ে নেই। ভাত খেয়ে কারো কারো একটু শুয়ে থাকতে ইচ্ছা হয়, তারা স্কুল মাঠে শুয়ে পড়ে। তাদেরকে উৎসাহিত করার জন্য বেগ ভাই বলেন, আমি বলি প্রোগ্রাম বাতিল করে এখানে বিশ্রাম নিয়ে ফিরে যাই। তখন অনেকেই হেসে ওঠে। ধীরে ধীরে সবাই একসাথে হয়ে মাঠে গ্রুপ ছবি তোলা হয়। একজন বলে, সবাই ভি চিহ্ন দেখান। তখন ভি চিহ্ন দেখিয়ে গ্রুপ ছবি তোলা হয়, যেন আমরা বিজয়ী হয়েছি। অনেকটা বাকি থাকলেও মনোবল ফিরে পায় সবাই। এরপর আবারও শুরু হয় পদযাত্রা। রেওয়াজ ভাইয়ের গান মন্ত্রের মতো আমাদের হাঁটিয়ে নিয়ে চলে। পথে পথে বিশিষ্ট ব্যক্তি, ছাত্রছাত্রীরা ও সাধারণ পথচারীরা আমাদের উৎসাহিত করেছে, আমাদের সাথে হেঁটেছে। অনেকে জানতে চায়, আপনাদের দলের নাম কি? আমরা বলি অভিযাত্রী। আমাদের উৎসাহ দেওয়ার জন্য কিছু দূর পরপর পানি, কমলা, চকোলেট, খেজুর, আচার সহ বিভিন্ন খাবার দেওয়া হয়েছে। অনেক কথা, হাসি, গানে সন্ধ্যায় পৌঁছে যায় জাতীয় স্মৃতিসৌধে। ততক্ষণে পায়ে ব্যথা, শরীর ক্লান্ত। আমাদের অদম্য পদযাত্রা শেষ হয়। বিশাল জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে বুঝতে পারি আমি কত ক্ষুদ্র। আমরা বেগ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে দৃঢ় শপথ করি। এতক্ষণে পদযাত্রার মানে বুঝতে পারি। এ নিছক পদযাত্রা নয়, আমাকে শেখায় নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মনে মনে বলি, এ শপথ হৃদয়ে ধারণ করে রাখব চিরকাল। সাংবাদিকদের অনুরোধে আবারও শপথের শেষ অংশ বেগ ভাইয়ের সাথে কণ্ঠ মিলিয়ে বলি, যে মহান আত্মত্যাগে আমরা আজ উচ্চ শির স্বাধীন, সে ত্যাগ স্মরণ করে শপথ নেই, তোমাদের আত্মত্যাগ বৃথা যেতে দেব না। যে শক্ত ভিত্তির পত্তন তোমরা করেছ, তারই উপর নির্মাণ করব সৌধের পর সৌধ, সমৃদ্ধ সাংস্কৃতিক সৌধ, অর্থনৈতিক উন্নয়নের সৌধ, সম্প্রীতির সৌধ, জাতির নবজাগরণের সৌধ। জয় বাংলা। শপথের সাথে সাথে বুক স্পন্দিত হয় নিজের ও দেশের কল্যাণের জন্য বাড়ি ফিরে যাবার শক্তি ফিরে পাই। শেষে আমরা বাসে করে ফেরত আসি। বাসায় আসতে আসতে রাত 10টা বেজে যায়। পদযাত্রার ক্লান্তি থেকে মুক্তি পাই এ কথা ভেবে 71-এ 9 মাস ধরে মানুষ হেঁটেছে, আমি তো মাত্র একদিন 18 মাইল হেঁটেছি, সাথে খাবার পরিবহনও ছিল। মনে পড়ে অ্যালেন গ্রিন্সবার্গ লিখেছিলেন, সিক্ত মিছিল হাঁটছে মানুষ নিঃসহায়, ত্রস্ত ভীত ক্ষুব্ধ বালক থমকে চায়, স্তব্ধ আঁখি শীর্ণ দেহ অস্থিসার, মানব বেশ এ ক্ষুধার্ত সব ফেরেশতার। অনুবাদ করেছিলেন খান মোহাম্মদ ফারাবী। ভাই, আশা করি তোমার আত্মা ভালো আছে। তুমি চিঠি পড়বে বলে এ চিঠি লিখছি না। তুমি অবশ্য আমার কথা শুনতেও না, অথবা কারো কোনো দোষ দেওয়ার জন্যও না। সবাই বলে মনের কথা বললে মন হালকা হয়। মন হালকা করার জন্যই এ চিঠি। আত্মীয়রা আমাদের প্রতি আর্থিক সহানুভূতির হাত অনেকবার বাড়িয়ে দিয়েছিলেন, কিন্তু আমরা যে কাঙাল, কাঙালের তো আরও চাই। আমাদের চাই চাই স্বভাবের জন্য আত্মীয়রা কিছুটা বিরক্ত হয়েছিলেন। আসলে আমাদের বোঝা উচিত ছিল তাদেরও সীমাবদ্ধতা আছে।
তোমারও বোঝা উচিত ছিল সবার সব কথা ধরতে নেই, ইটটি মারলে পাটকেলটি খেতে হয়। অন্য লোকের কথা, দুষ্টামি, শয়তানি, রাগগুলো মাথায় ঢুকতে দিয়ে ভুল করেছ, তাই তো তোমার মাথা এলোমেলো হয়ে গেল। যা হবার তা তো হবেই, তার জন্য বেশি টেনশন করে অসুস্থ হয়ে ডাক্তারের বিল, ঔষধ আর সিগারেটের বিল বাড়িয়েছ, আর তিলে তিলে ক্ষয়ে গেছে তোমার শরীর। বাবা অবশ্য বৃদ্ধ অবস্থায় মৃত্যু চেয়েছিল, তুমি যৌবনকে তুচ্ছ করে মৃত্যু চাইলে। তোমার ভয় ছিল বাবার মতো, অর্থ কষ্ট তীব্র হচ্ছে আর অন্যরা সকলে অর্থবান হচ্ছে, তাই সমাজে আমরা তুচ্ছ হয়ে যাচ্ছি। অসুস্থতা, জরা যেন তোমাকে পরাজিত করে চিরদিনের জন্য পঙ্গু করে রাস্তায় ফেলে রাখতে না পারে, সেজন্য তুমি মৃত্যু চেয়েছিলে। সমাজও তোমার পাগলামি সহ্য করতে পারছিল না, তাই মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। কেননা মানুষের দোষ খুঁজে মানুষের শাস্তি দেওয়াতেই তার গৌরব। সে তুমি দোষ বাসায় পরিবারের সাথে করো বা বাহিরের লোকের সাথে। এখন তুমি অন্য জগতের বাসিন্দা, এখন শুধু প্রশ্ন করা চলে হৃদয় কি জুড়লো। তোমার জন্য শোক করতে করতে আমাদের মাও চলে গেলেন, কেননা অন্য জগতে বাবা এবং তুমি চলে গেছো। তুমি যাকে সারা জীবন ভালোবাসা দিয়েছ, জ্বালাতন করেছ ও মিথ্যা বকাঝকা করেছ, সেও তোমাকে মিথ্যা বকাঝকা করত, কিন্তু আমাদের তা বুঝতে অনেক দেরি হয়ে গেছে। বাবা মা এখন তোমারই দলে অন্য জগতে। তোমরা আসলে ভীরু মানুষ, নিঃস্ব, ক্ষুধার্ত, পঙ্গু হওয়ার ভয়ে চলে গেলে। যেখানে গেলে সেখানে দেহগত ক্ষুধা, রোগ, যন্ত্রণা নেই। নিশ্চয়ই তোমাদের আত্মা এখন কষ্টমুক্ত হয়ে ভালো আছে। আমি কণ্টকিত পৃথিবীতে দারিদ্রতা, রোগ, যন্ত্রণা নিয়ে আছি। আরও কিছু সময় থাকতে চাই, কিছু ভালোবাসার কুসুম ফোটাবো বলে। ইতি ভাই। রক্ত, রক্তই পারে মানুষ বাঁচাতে, রক্তই আবার পারে বেইমানি করতে। কথাগুলো বোঝার জন্য মনে হয় আমাকে শুতে হলো ডাক্তারের বেডে। আমি আমার শরীর থেকে বড় ভাইয়ের বউয়ের জন্য রক্ত দিচ্ছি। রক্ত না হলে তাকে বাঁচানো যাবে না, তার একটা অপারেশন করা হচ্ছে। আমার পাশে দাঁড়িয়ে আমার ছোট বোন হু হু করে কান্না করছে। আমি অবাক হয়ে তাকে প্রশ্ন করি, ভাই ভাইয়ের জন্য রক্ত দিচ্ছে, এ তো কান্নার কি আছে? সে বলে, তুমি তো জানো না ভাই, তারা দুইজন মিলে মায়ের কাছ থেকে সব সম্পত্তি লিখে নিয়েছে। মা আমাকে বলেছে। এমত অবস্থায় আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ি। রক্তজবা নারী। এখন মনে হয় রক্তজবা ফোটার সময়। রাস্তায় একটা গাছে দেখি ফুল ফুটেছে। পথে চলতে দেখা ফুল শরৎ রোদে সুন্দর হাসে। ফুলের হাসি নাম না জানা সেই নারীর মতো। আজ যে অটোরিকশার লুকিং গ্লাসে আমাকে অভিভূত করেছে। বিকেলের তুমুল বৃষ্টিতে রক্তজবা নেতিয়ে পড়েছে, আমাকে স্মৃতি কাতর করেছে, উদ্বেল করেছে সেই নারীর মুখ। মনের ভিতর কৌতূহলের বুদবুদ। বৃষ্টিতে সে কি রক্তজবার মতো ম্লান? রক্তজবার ছবি নেওয়া যায় নারীর সহজে নয়, শুধু স্মৃতিতে থেকে যায় দেবী। তাই তো স্মৃতি প্রশ্নে জর্জরিত করে, শরৎ বিকেলে কেমন আছো রক্তজবা? বৃষ্টিতে নুয়ে পড়ো না রক্তজবা, শরৎ বিকেলে ভালো থেকো রক্তজবা। 13। আজ 14 তারিখ। আনলাকি 13 কথাটা মাইকেল ভাই খুব বিশ্বাস করতেন। 13 সংখ্যাটাকে তিনি ভয় করতেন। তিনি এর কারণ আমাকে বুঝিয়েছিলেন যে লাস্ট সাফারে 13 নাম্বার চেয়ারটায় যিনি বসেছিলেন তিনি যিশুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। মাইকেল ভাই তেমন বড় কোনো পদে চাকরি করতেন না,
কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করবে তেমন কিছু ছিল না। তিনি প্রাইভেট টেক্সটাইল কোম্পানিতে রুলিং বিভাগে সুপারভাইজার পদে চাকরি করেন। আমিও সে কোম্পানিতে চাকরি করি। কাজের প্রয়োজনে তার বিভাগে আমাকে যেতে হয়। কাপড় কী পরিমাণ রুলিং হয়েছে, কী পরিমাণ ডেলিভারি হয়েছে তা জানার জন্য একসাথে দোকানে বসে চা খেয়েছি। মাঝে মাঝে তিনি বাড়ির কথাও বলতেন, যেমন মেয়ে ইটালিতে থাকে, ছেলে অনার্স পড়ে, তিনিও চেষ্টা করছেন সুযোগ পেলে ইটালি চলে যাবেন। ইটালি অ্যাম্বাসিতে তার পাসপোর্ট জমা দেওয়া আছে। মঙ্গলবার তার বিভাগের অপারেটর আমাকে বলেছিল, মাইকেল ভাই তো অসুস্থ হয়ে পড়েছে। অফিসে কয়েকবারই তিনি অসুস্থ হয়েছেন এবং তাকে তার বিভাগের লোকেরা আগের মতো বাড়িতে দিয়ে এসেছেন। বাড়ি বলতে একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকেন। বাবা দাদার বাড়ি নেত্রকোনা, সেখানে গির্জা আছে, অনেক সম্পত্তি আছে। আমাদের বলতেন অনেক দিন হাসপাতালে চিকিৎসা করে আবার ফিরেও আসতেন। এবারও এর ব্যতিক্রম হবে তা চিন্তা করি নাই। বৃহস্পতিবার তার বেতন তুলে অপারেটর তার বাসায় তাকে দিয়ে আসে। সে কখনো আর্থিক সংকটে আছে এমন কথা আমাদের বলেন নাই, বরং অন্য লোকদের তিনি টাকা কর্জ দিতেন, বলতেন বিদেশ থেকে তার টাকা আসে। এবার অসুস্থ হওয়ার আগে আমাকে বলছিলেন, বউ বলছে ডাইনিং টেবিল কিনতে, কি করি কন্ত। আমি বলেছিলাম, আপনার ছেলের পড়ালেখা শেষ হোক, তাকে বিয়ে দেওয়ার সময় কিনবেন। তিনি বলেছিলেন, এটাই বুঝতেছে না, টেবিলের সাথে তো চেয়ারও কিনতে হবে। জি, প্রায় 30,000 টাকা দাম হবে। আজ আর মনে নেই সেদিন তাকে কি বলেছিলাম। 13 নাম্বার চেয়ারে বসে কেউ আবার বিশ্বাসঘাতকতা করবে না তো আপনার সাথে? মনে নেই তিনি কি তার স্বভাবসুলভ হাসি হেসে বলেছিলেন, কি যে কন। মৃত্যুর জন্য 50 তেমন কোনো বয়স নয়। কিন্তু শনিবার, আজ 14 তারিখ, অফিসে আসতেই সিকিউরিটির লোক বলল, মাইকেল সাহেব তো গতকাল মারা গেছেন। প্রত্যেক মৃত্যুর খবর শুনেই আমার মুখে আসে ইন্না নিল্লাহি ওয়া ইন্না রাজিউন। এবার তার ব্যতিক্রম হয় না। আর মনে হয় আনলাকি 13-এই তাকে চলে যেতে হলো। যে 13 সংখ্যাকে তিনি ভয় পেতেন, সে 13ই তার মৃত্যু দিবস হয়ে গেল। অবিশ্বাস করার মতো যে যা বিশ্বাস করে তাই যেন তার জীবনে সত্য হয়ে যায়। একজন বলে, মাইকেল ভাইয়ের আর ইটালি যাওয়া হলো না। কে যেন আবার বলে, আত্মার তো ভিসা লাগে না। কিছুক্ষণ পর এক অডিট ম্যানেজারের কাছে জানি, মাইকেল সাহেবের লাশ গতকাল মেন গেটে নিয়ে এসেছিল। গতকাল শুক্রবার আমাদের বন্ধ থাকে, আমরা কেউই ছিলাম না। এক বিগ বস বলেন, মাইকেলকে আপনারা মেরে ফেললেন? তাকে বলি, স্যার, অসুস্থ হওয়ার পর তাকে ফোন করেছিলাম, তার বুকে হার্টে ব্যথা বলেছিল। আমরা তাকে কিছুই বলি নাই বা করি নাই। তার কেন মৃত্যু হয়েছে তাও ঠিকভাবে জানি না। এখন চলছে সারা পৃথিবীতে করোনা ভাইরাসে মানুষের মৃত্যুর মিছিল। আর তাছাড়া তিনি করোনা ভাইরাসে মানুষের মৃত্যুর খবর শুনে অসুস্থ হওয়ার আগের দিন বলেছিলেন, তার মতো লোককে ধরলে ঝুঁকি বেশি, কেননা তিনি ধূমপান করেন, বয়স হয়ে গেছে, তাই ঝুঁকিও বেশি। তবে সারাদিন বিভিন্ন জন তার মৃত্যুর কথা আলোচনা করেছে এবং ধীরে ধীরে আমরাও ভুলে যাচ্ছি মৃত্যুর কথা। এবং আমি মরে গেলেও সবাই এমনই একটু আহ করবে, তারপরে সব শেষ। কেননা এর চেয়ে বেশি আর কী বা আমাদের করার আছে? কোনো কিছুই তো ঠিক নেই, শুধু মৃত্যু নামক সত্য ছাড়া। সে তো হবেই। তবে কোম্পানিতে কারেন্ট বন্ধ করে তার জন্য শোকও জানানো হয়। ধন্যবাদ।